আমার এই অ্যাপ ক্যাবের জগতে ট্রিপ কমপ্লিটেড লেখাটা মানেই হলো মুক্তি। যাত্রীর মুক্তি, আমারও মুক্তি। কিন্তু আমি এমন এক রাতের সাক্ষী, যখন আমার অ্যাপ বলেছিল ট্রিপ শেষ, কিন্তু আমার পেছনের সিটে বসে থাকা যাত্রী সে তার যাত্রা শেষ করতে রাজি ছিল না। আমার নাম রঞ্জন রায়, বয়স 40-এর কোঠায়, মধ্যবিত্ত বাঙালি জীবনের সব কটা চেনা ছক। একটা সাদামাটা গ্র্যাজুয়েশন, কয়েক বছর চাকরির জন্য হন্যে ঘোরা, আর তারপর অবশেষে বাবার জমানো শেষ সম্বলটুকু দিয়ে একটা গাড়ি কিনে অ্যাপ ক্যাবের ব্যবসায় নামা। এই স্টিয়ারিং হুইলটাই আমার জীবন। কলকাতা আর তার অলিগলির ট্রাফিক জ্যামই আমার ভাগ্য। এই গল্পটা গত বর্ষার এক ফ্রাইডে রাতের ঘটনা। রাত তখন প্রায় 1টা, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমি সেদিনকার মতো শেষ ভাড়ার অপেক্ষায় পার্ক সার্কাসের একটা ফ্লাইওভারের নিচে দাঁড়িয়েছিলাম। আমার শরীরটা খুব ক্লান্ত ছিল। এমন সময় আমার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। একটা পিকআপ রিকোয়েস্ট এসেছে সায়েন্স সিটি থেকে। ড্রপ অফ লোকেশনটা ছিল বেশ দূরের, কলকাতা আউটারের দিকে, বারাসতের কাছে কোনো এক নতুন নির্মীয়মান হাউজিং কমপ্লেক্সে। আমি প্রথমে একটু ইতস্তত করছিলাম, এত রাতে এত দূরের ভাড়া, কিন্তু ভাড়াটা ভালো দেখাচ্ছিল, আর এটাই হয়তো শেষ ভাড়া। আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে সায়েন্স সিটির দিকে রওনা দিলাম। পিকআপ লোকেশনটা ছিল সায়েন্স সিটির গেটের ঠিক উল্টো দিকে একটা অন্ধকার নির্জন জায়গায়। আমি গাড়িটা নিয়ে গিয়ে নির্দিষ্ট জায়গায় দাঁড়ালাম। আমি দেখলাম একটা বাস স্টপের ছাউনির নিচে একজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা ছোট ব্যাগ। সে আমার গাড়ির দিকে এগিয়ে এসে পেছনের দরজাটা খুলে ভেতরে উঠে বসল। লোকটির বয়স 50-এর কাছাকাছি হবে। তার পরনে ছিল একটা সাধারণ শর্ট প্যান্ট, আর তার চোখে মুখে ছিল এক গভীর ক্লান্তি আর বিষণ্ণতার ছাপ। আমি যাত্রা শুরু করার জন্য অ্যাপে স্টার্ট ট্রিপ বাটনটা টিপলাম। গন্তব্যটা ম্যাপে দেখাচ্ছিল। আমি সেই অনুযায়ী গাড়ি চালাতে শুরু করলাম, কিন্তু আমার মনটা কেমন যেন খচখচ করতে লাগল। লোকটি ছিল অস্বাভাবিক রকমের চুপচাপ। সে কোনো কথা বলছিল না, এমনকি তার নড়াচড়ার কোনো শব্দ আমি পাচ্ছিলাম না। আমি রিয়ার ভিউ মিরারে তার দিকে তাকালাম। সে জানালার বাইরে বৃষ্টির দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল আমার গাড়ির ভেতরে একটা ঠান্ডা ভেজা মাটির গন্ধ। আমি ভাবলাম হয়তো লোকটা বৃষ্টিতে ভিজেছে, তাই তার গা থেকেই গন্ধটা আসছে। প্রায় ঘণ্টাখানেক চলার পর আমরা সেই হাউজিং কমপ্লেক্সের কাছাকাছি এসে পৌঁছলাম। জায়গাটা ছিল একদম নতুন, চারদিকে শুধু নির্মীয়মান বিল্ডিংয়ের কঙ্কালসার চেহারা, রাস্তায় কোনো আলো নেই। ম্যাপ অনুযায়ী আমি একটা নির্দিষ্ট টাওয়ারের সামনে এসে গাড়িটা থামালাম। আমার ফোনের স্ক্রিনে ভেসে উঠল ট্রিপ কমপ্লিটেড। আমি পেছনের দিকে ঘুরে লোকটির দিকে তাকিয়ে বললাম, স্যার, আমরা এসে গেছি। লোকটি কোনো উত্তর দিল না। সে একইভাবে জানালার বাইরে তাকিয়ে রইল। আমি আবার বললাম, স্যার, আপনার ডেস্টিনেশন এসে গেছে। এবার সে খুব ধীরে ধীরে আমার দিকে মুখটা ফেরালো। তার চোখে কোনো পলক ছিল না। তার দৃষ্টিটা ছিল স্থির, শীতল। সে একটা ভাঙা কিন্তু বরফ শীতল গলায় বলল, না, এখনো আসেনি। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আসেনি মানে? অ্যাপ তো দেখাচ্ছে ট্রিপ কমপ্লিট। অ্যাপ ভুল দেখাচ্ছে। সে বলল, আমার যাত্রা এখনো শেষ হয়নি। আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, কিন্তু কিন্তু আপনার তো এখানেই নামার কথা। লোকটি একটা অদ্ভুত করুণ হাসি হাসল, বলল, আমার নামার কোনো জায়গা নেই ড্রাইভার। আমার তো আর কোনো বাড়িই নেই। এই বলে সে আবার জানালার বাইরে সেই নির্মীয়মান বিল্ডিংয়ের দিকে তাকিয়ে রইল। আমি জানি না আমি এখন কি করব। আমি কি তাকে জোর করে নামিয়ে দেব, নাকি পুলিশকে ফোন করব? আমি যখন ভয়ে আতঙ্কে দিশেহারা, তখন হঠাৎ করেই আমার গাড়ির ভেতরের সব আলো দপদপ করে নিভে গেল, আর আমি আমার কানের পাশে সেই শীতল ফিসফিসে কণ্ঠস্বরটা শুনতে পেলাম, চলো, এখনো অনেক দূর যেতে হবে। আমি বুঝতে পারছিলাম আমি আর শুধু একজন ড্রাইভার নই, আমি হয়ে উঠেছি এক অতৃপ্ত পথ হারানো আত্মার শেষ যাত্রার একমাত্র সারথি।
আমার গাড়ির ভেতরটা তখন জমাট বাঁধা অন্ধকারে ডুবে গেছে। শুধু ড্যাশবোর্ডের সবুজ আলোগুলো ভূতের চোখের মতো জ্বলছে। আমার পেছনের সিটে বসে থাকা সেই রহস্যময় যাত্রীর শেষ কথাটা, এখনও অনেক দূর যেতে হবে, আমার কানের মধ্যে হাতুড়ির মতো ঘা মারছিল। আমি বুঝতে পারছিলাম আমি এক ভয়ঙ্কর অলৌকিক ফাঁদে আটকে পড়েছি। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কোথায় কোথায় যেতে হবে? সে কোনো উত্তর দিল না। আমি রিয়ার ভিউ মিররে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। শুধু সেই ভেজা মাটির গন্ধটা যেন আরও তীব্র, আরও অসহনীয় হয়ে উঠছিল। কিছুক্ষণ এই ভয়ঙ্কর নীরবতার মধ্যে কাটার পর সে আবার কথা বলে উঠল, গাড়িটা ঘোরাও, যেখান থেকে এসেছি সেখানেই ফিরে চলো। সায়েন্স সিটি? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ। আমার আর কোনো উপায় ছিল না। আমি জানি যদি আমি তার কথা না শুনি তাহলে সে হয়তো আমার আরও বড় কোনো ক্ষতি করে দেবে। আমি গাড়িটা ঘুরিয়ে আবার কলকাতার দিকে রওনা দিলাম। আমার মাথায় তখন হাজারো প্রশ্ন। কে এই লোক? সে কি ভূত, প্রেতাত্মা, নাকি অন্য কিছু? আর সে কেনই বা আবার সায়েন্স সিটিতে ফিরে যেতে চাইছে? আমি সাহস করে তাকে জিজ্ঞাসা করলাম, স্যার, আমি কি আপনার নামটা জানতে পারি? লোকটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার নাম ছিল অরুণাভ বোস। ছিল? আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলাম, সে বলে চলল। এই যে হাউজিং প্রজেক্টটা তুমি দেখলে, এটা আমারই স্বপ্নের প্রজেক্ট ছিল। আমি আমার সারা জীবনের সঞ্চয়, আমার সবটুকু দিয়ে এই প্রজেক্টটা শুরু করেছিলাম। কিন্তু তার কণ্ঠস্বরটা ঘৃণায়, যন্ত্রণায় কঠিন হয়ে এলো। কিন্তু আমার নিজেরই পার্টনার রাজীব আমার সাথে বিশ্বাসঘাতকতা করল। সে আমার কাছ থেকে সবটা কেড়ে নিতে চেয়েছিল। সেদিন রাতে অরুণাভ বসুর আত্মা বলতে শুরু করল। এই প্রজেক্টেরই একটা নির্মীয়মান বিল্ডিংয়ের নিচে সে আমাকে দেখা করতে বলেছিল। সে বলেছিল আমাদের মধ্যে যে আর্থিক সমস্যাগুলো চলছে সেগুলো সে মিটিয়ে নিতে চায়। আমি বোকার মতো ওকে বিশ্বাস করেছিলাম। আমি সেখানে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরেই আমি বুঝতে পারি ওটা একটা ফাঁদ ছিল। রাজীব আর তার ভাড়া করা গুন্ডারা আমার জন্য অপেক্ষা করছিল। তারা আমাকে ওই নির্মীয়মান বিল্ডিংয়েরই একটা গভীর গর্তের মধ্যে জ্যান্ত পুঁতে দেয়। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি অনেক চিৎকার করেছিলাম। তার কণ্ঠস্বরটা কেঁপে উঠল। আমি বাঁচার জন্য অনেক আকুতি করেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি। আমার নিঃশ্বাসটা ধীরে ধীরে মাটির নিচে বন্ধ হয়ে গিয়েছিল। আমার চোখ দুটো জলে ভরে উঠল। এ কি ভয়ঙ্কর অমানবিক কাহিনী! আমার আত্মাটা মুক্তি পায়নি ড্রাইভার, সে বলল। আমার শরীরটা এখনো ওই মাটির নিচেই চাপা পড়ে আছে। আমার সৎকার হয়নি। আর রাজীব, সে গর্জন করে উঠল। সে আমার মৃত্যুর ঘটনাটাকে একটা নিখোঁজ কেস বলে চালিয়ে দিয়েছে। সে আমার সব সম্পত্তি, আমার সব প্রজেক্ট দখল করে নিয়েছে। আর সে আমারই টাকায় আজ রাতে সায়েন্স সিটির অডিটোরিয়ামে একটা বড় অ্যাওয়ার্ড ফাংশনে বছরের সেরা বিল্ডারের পুরস্কার নিতে যাচ্ছে। আমার কাছে এখন সবটা পরিষ্কার। আমি বললাম, তাহলে আপনি এখন কি চান? অরুণাভ বোসের আত্মাটা একটা শীতল, প্রতিহিংসাপরায়ণ গলায় বলল, আমি বিচার চাই। আমি চাই সবাই জানুক রাজীবের আসল রূপটা কি। আমি চাই ও ওর পাপের শাস্তি পাক। আর তুমি? সে আমার দিকে তাকালো। তুমি আমাকে সাহায্য করবে। আমি কিভাবে করব? তোমাকে শুধু আমাকে নিয়ে সেই অ্যাওয়ার্ড ফাংশনে পৌঁছতে হবে। বাকি কাজটা আমিই করে নেব। আমি জানি না আমি কিসের মধ্যে জড়িয়ে পড়ছিলাম। আমি এক অতৃপ্ত, প্রতিহিংসাপরায়ণ আত্মার প্রতিশোধের হাতিয়ার হয়ে উঠছিলাম। আমরা যখন সায়েন্স সিটির কাছাকাছি এসে পৌঁছলাম
তখন আমি দেখলাম সায়েন্স সিটির পুরো এলাকাটা আলোয় ঝলমল করছে। অনেক দামি দামি গাড়ি এসে দাঁড়াচ্ছে। স্যুট বুট পরা বড় বড় লোকেরা অডিটোরিয়ামের ভেতরে ঢুকছে। অরুণাভ বোসের আত্মা বলল, গাড়িটা পেছনের দিকের গেটের কাছে অন্ধকারে লুকিয়ে রাখো। আমি তার কথা মতো গাড়িটা একটা গাছের আড়ালে পার্ক করলাম। সে বলল, এবার তুমি এখানেই অপেক্ষা করো। আমার কাজ শেষ হলেই আমি ফিরে আসব, আর তারপর আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। এই বলে তার ছায়াময় কিন্তু দৃঢ় শরীরটা আমার গাড়ির বন্ধ দরজা ভেদ করে বাইরে বেরিয়ে গেল এবং সেই অ্যাওয়ার্ড ফাংশনের বিল্ডিংয়ের দিকে হেঁটে যেতে লাগল। আমি স্তব্ধ হয়ে তার সেই অদৃশ্য প্রতিহিংসার যাত্রার দিকে তাকিয়ে রইলাম। আমি জানি না ওই বিল্ডিংয়ের ভেতরে আজ রাতে কি হতে চলেছে। আমি শুধু জানি আজ এই সায়েন্স সিটির মঞ্চে শুধু পুরস্কারই বিতরণ হবে না, আজ হবে এক ভয়ঙ্কর পাপের বিচারও। অরুণাভ বোসের আত্মাটা সায়েন্স সিটির সেই জমকালো বিল্ডিংটার ভেতরে মিলিয়ে যাওয়ার পর আমি গাড়ির ভেতরে একা বসেছিলাম। আমার অবস্থা তখন খাঁচায় ভরা বাঘের মতো। আমি একই সাথে ভয়, উত্তেজনা আর এক অদ্ভুত কৌতূহলে ছটফট করছিলাম। আমি জানি আমার এখানে থাকাটা নিরাপদ নয়, কিন্তু আমি চলেও যেতে পারছিলাম না। আমার মনটা জানতে চাইছিল এরপর কি হবে। আমি প্রায় আধ ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। আমার গাড়ির ভেতরটা ছিল নিস্তব্ধ। শুধু বাইরে থেকে ভেসে আসছিল অ্যাওয়ার্ড ফাংশনের ক্ষীণ সঙ্গীতের সুর আর মানুষের হাসির শব্দ। হঠাৎ করেই সেই হাসির শব্দ, সেই সঙ্গীতের সুর থেমে গেল। তার জায়গায় আমি শুনতে পেলাম অডিটোরিয়ামের ভেতর থেকে অনেকগুলো মানুষের সম্মিলিত ভয়ার্ত চিৎকারের আওয়াজ। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি বুঝলাম খেলা শুরু হয়ে গেছে। অরুণাভ বোসের আত্মা তার কাজ শুরু করে দিয়েছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি খুব সন্তর্পণে গাড়ি থেকে নেমে বিল্ডিংটার পেছনের দিকের একটা জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। জানালাটা ছিল বেশ উঁচুতে। আমি কোনো মতে একটা পাইপ ধরে উপরে উঠে ভেতরে উকি মারলাম। আমি যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বিশাল ঝলমলে অডিটোরিয়াম, মঞ্চের ওপর অ্যাওয়ার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রাজীব। তার মুখে ছিল বিজয়ীর হাসি, কিন্তু তার চারপাশের পরিবেশটা ছিল নরকের মতো। অডিটোরিয়ামের সমস্ত আলো দপদপ করে জ্বলছে, নিভছে। দামি ঝাড়বাতিগুলো প্রবলভাবে দুলছে। মাইক থেকে বেরিয়ে আসছে ভয়ঙ্কর ঘরঘরে আওয়াজ। আর দর্শকরা, তারা সবাই ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে যে যেদিকে পারছে দৌড়ানোর চেষ্টা করছে, কিন্তু তারা পারছে না। অডিটোরিয়ামের সব দরজা জানালা নিজে থেকেই সজোরে বন্ধ হয়ে গেছে। আমি দেখলাম মঞ্চের ওপর রাজীবের ঠিক পিছনে অরুণাভ বোসের সেই ছায়াময় ক্রুদ্ধ আত্মাটা দাঁড়িয়ে আছে। সে তার ছায়াময় হাতটা রাজীবের কাঁধের ওপর রেখেছে। রাজীব ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়েছে। সে পাগলের মতো চিৎকার করছে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি কিচ্ছু করিনি। অরুণাভ বোসের আত্মা একটা শীতল প্রতিধ্বনিত গলায় কথা বলে উঠল। তার কণ্ঠস্বরটা মাইকের মাধ্যমে পুরো অডিটোরিয়ামে মেঘের গর্জনের মতো ছড়িয়ে পড়ছিল। সে বলল, কিছু করিসনি রাজীব। তুই আমার স্বপ্ন, আমার বিশ্বাস, আমার জীবন সব কিছু কেড়ে নিয়েছিস, আর আজ আমি তোর কাছ থেকে তোর সব কিছু কেড়ে নেব। এই বলে সে তার আরেক হাতটা প্রজেক্টরের স্ক্রিনের দিকে বাড়ালো। সাথে সাথেই সেই সাদা স্ক্রিনের ওপর ফুটে উঠতে লাগলো এক ভয়ঙ্কর অলৌকিক দৃশ্য। ফুটে উঠতে লাগলো সেই রাতের ঘটনা, কিভাবে রাজীব আর তার গুন্ডারা অরুণাভকে সেই নীলমিয়মান বিল্ডিংয়ের নিচে জ্যান্ত পুঁতে দিয়েছিল। পুরো অডিটোরিয়ামের লোকেরা স্তব্ধ হয়ে সেই ভয়ঙ্কর লাইভ ফুটেজ দেখছিল। রাজীবের পাপের, তার নিষ্ঠুরতা অকাট্য প্রমাণ। আমি যখন সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে প্রায় জমে গেছি, তখন হঠাৎ করেই আমার কাঁধে একটা ভারী হাতের স্পর্শ আমি অনুভব করলাম। আমি চমকে উঠে পিছনে ফিরলাম। দেখলাম একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন। তিনি আমার দিকে তীক্ষ্ণ সন্দিগ্ধ চোখে তাকিয়ে বললেন, তুমি কে? এখানে কি করছো? আমি ভয়ে আতঙ্কে প্রায় জ্ঞান হারানোর উপক্রম। আমি জানি আমি এখন ধরা পড়ে গেছি। আমি বুঝতে পারছিলাম আমি শুধু এক প্রেতাত্মার প্রতিশোধেরই সাক্ষী নই, আমি এখন এক জীবন্ত আইনি জটিলতার মধ্যেও জড়িয়ে পড়তে চলেছি।
সেই পুলিশ অফিসারের আকস্মিক আবির্ভাবে আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। আমি ভেবেছিলাম আমার খেলা বুঝি এখানেই শেষ। আমি এখন খুনের সাক্ষী হিসেবে এক অন্তহীন পুলিশি জেরার মধ্যে পড়তে চলেছি। কিন্তু ঠিক সেই মুহূর্তে অডিটোরিয়ামের ভেতর থেকে একটা প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ হলো, আর তার সাথে সমস্ত আলো নিভে গিয়ে চারপাশটা জমাট বাঁধা অন্ধকারে ডুবে গেল। মানুষের ভয়ার্থ আর্তনাদ আরও তীব্র হয়ে উঠল। পুলিশ অফিসারটি আর আমার দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পেলেন না। তিনি তার ওয়াকিটকিতে কিছু একটা নির্দেশ দিয়ে বিল্ডিংয়ের মূল ফটকের দিকে ছুটে গেলেন। আমি বুঝলাম, এটাই আমার সুযোগ। আমি আর এক মুহূর্ত দেরি না করে পাইপ বেয়ে নিচে নেমে আমার গাড়ির দিকে দৌড় লাগালাম। আমার মাথায় তখন একটাই চিন্তা, এখান থেকে পালাতে হবে। আমি যখন আমার গাড়ির দরজাটা খুলতে যাব, তখন আমার পেছনের সিটের দরজাটা নিজে থেকেই খুলে গেল। আমি দেখলাম অরুণাভ বসে রাঁত্তা আমার গাড়ির ভেতরে বসে আছে। আজ তার রূপে আর কোনো ক্রোধ বা প্রতিহিংসা ছিল না, ছিল এক গভীর শান্ত ক্লান্তি। সে আমার দিকে তাকিয়ে একটা মৃদু হাসি হেসে বলল, চলো ড্রাইভার, আমার কাজ শেষ, এবার আমাকে আমার শেষ ঠিকানায় পৌঁছে দাও। আমি কোনো কথা না বলে ড্রাইভিং সিটে উঠে বসলাম। আমি গাড়িটা স্টার্ট দিয়ে ঝড়ের মতো সেই অভিশপ্ত জায়গাটা থেকে বেরিয়ে এলাম। আমরা যখন আবার সেই ফাঁকা অন্ধকার হাইওয়েতে এসে পড়েছি, তখন আমি সাহস করে জিজ্ঞাসা করলাম, রাজীবের কি হলো? অরুণাভ বোসের আত্মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর পাপের শাস্তি পেয়েছে। আমার দেখানো সেই দৃশ্য আর আমার দেওয়া সেই মানসিক আঘাতে ও চিরদিনের জন্য পাগল হয়ে গেছে। ওর বাকি জীবনটা এখন কোনো পাগলাগাড়ের অন্ধকার ঘরেই কাটবে। জীবন্ত থেকেও ও মৃতের মতো হয়ে থাকবে। আমি চুপ করে রইলাম। সে আবার বলল, ধন্যবাদ ড্রাইভার, তুমি না থাকলে আমি হয়তো কোনোদিনও এই বিচারটা পেতাম না। আমি বললাম, আমি কিছুই করিনি, যা করার আপনিই করেছেন। আমরা যখন আবার সেই বারাসতের সেই নির্মীয়মান হাউজিং কমপ্লেক্সের কাছে এসে পৌঁছলাম, তখন ভোরের প্রথম আলো সবে ফুটতে শুরু করেছে। অরুণাভ বোসের আত্মা সেই নির্দিষ্ট বিল্ডিংটার দিকে দেখিয়ে বলল, ওইখানে, ওই মাটির নিচেই আমার শরীরটা অপেক্ষা করছে, আমাকে ওখানেই নামিয়ে দাও। আমি গাড়িটা সেই বিল্ডিংটার সামনে থামালাম। সে আমার দিকে ফিরে শেষবারের মতো হাসল, বলল, তোমার একটা জিনিস আমার কাছে রয়ে গেছে। এই বলে সে তার ছায়াময় হাতটা বাড়িয়ে আমার হাতে একটা জিনিস তুলে দিল। আমার সেই রাতের ভাড়ার টাকা, কড়কড়ে নতুন নোট। আমি টাকাটা নিতে চাইনি, কিন্তু সে জোর করল। সে বলল, তুমি তোমার দায়িত্ব পালন করেছ ড্রাইভার, এবার আমার দায়িত্ব পালন করার পালা। বিদায় বন্ধু। এই বলে তার আত্মাটা আমার গাড়ির বন্ধ দরজা ভেদ করে বাইরে বেরিয়ে গেল এবং সেই নির্মীয়মান বিল্ডিংয়ের মাটির নিচে ধীরে ধীরে মিলিয়ে গেল। আমার গাড়ির ভেতরের সেই ঠান্ডা ভেজা মাটির গন্ধটাও তার সাথে সাথেই উধাও হয়ে গেল। আমি একা বসে রইলাম আমার গাড়ির ভেতরে, আমার হাতে ধরা এক প্রেতাত্মার দেওয়া তার শেষ ভাড়া। আমার চোখ দুটো জলে ভরে উঠল। আমি জানি আমার এই যাত্রা শেষ, কিন্তু আমি এটাও জানতাম যে এই রাতের কথা, এই অভিজ্ঞতার কথা আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত ভুলতে পারবো না। অরুণাভ বোসের আত্মার সেই অন্তিম বিদায়ের পর আমি বেশ কিছুক্ষণ সেই নির্মীয়মান বিল্ডিংটার সামনেই বসেছিলাম। ভোরের আলো তখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। আমার মনটা ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতিতে ভরা। একদিকে ছিল এক গভীর বিষাদ, আর অন্যদিকে ছিল এক অন্যায়ের অবসানের স্বস্তি। আমি জানি আমাকে এখন কি করতে হবে। আমি আমার ফোনটা বের করে 100 ডায়াল করলাম। আমি পুলিশকে আমার পরিচয় গোপন করে একটা খবর দিলাম। আমি বললাম যে বারাসতের ওই নির্মীয়রান্ত হাউজিং কমপ্লেক্সের একটা নির্দিষ্ট বিল্ডিংয়ের নিচে একটা মৃতদেহ পোঁতা আছে। আমি জানি পুলিশ আসবে, তারা তদন্ত করবে, তারা অরুণাভ বোসের দেহটা খুঁজে বের করবে। সে তার শেষ কৃত্য পাবে, তার আত্মা সত্যিকারের শান্তি পাবে। আমি আর সেখানে দাঁড়ালাম না। আমি আমার গাড়িটা নিয়ে আমার বাড়ির দিকে রওনা দিলাম। আমার জীবনটা আবার আগের মতোই হয়ে গেল। সেই অ্যাপ ক্যাব, সেই যাত্রী, সেই ট্রাফিক জ্যাম। কিন্তু আমার ভেতরটা আর আগের মতো ছিল না। আমি এখন আর রাতের বেলা কোনো নির্জন রাস্তায় যেতে ভয় পাই না।
আমার মনে হয় আমি যেন এক অদৃশ্য বর্ম পড়ে আছি, অরুণাভ বসুর বন্ধুত্বের বর্ম। মাঝে মাঝে যখন আমি রাতের বেলা কোনো ক্লান্ত বিষণ্ণ যাত্রীকে আমার গাড়িতে তুলি, তখন আমার অরুণাভ বসুর কথা মনে পড়ে। আমি তাদের সাথে গল্প করি, আমি তাদের কষ্টটা বোঝার চেষ্টা করি, কারণ আমি জানি প্রতিটা মানুষের পেছনেই একটা করে গল্প থাকে। কিছু গল্প আনন্দের, কিছু গল্প দুঃখের, আর কিছু গল্প আমার মতো কোনো এক সাধারণ ক্যাব ড্রাইভারের জন্য চিরদিনের মতো অপেক্ষা করে থাকে। সেই ঘটনার পর আমি আর কোনোদিনও কোনো অলৌকিক ঘটনার সম্মুখীন হইনি। আমার অ্যাপে আর কোনোদিনও ট্রিপ কমপ্লিটেড হওয়ার পরেও কোনো যাত্রী বসে থাকেনি। কিন্তু আমি জানি সে কোথাও যায়নি, সে আমার সাথেই আছে, আমার স্মৃতির পেছনের সিটে, আমার বিবেকের রিয়ার ভিউ মিরারে, চিরদিনের জন্য।